তুমি কে? মায়া ভাবছে তার অতীত। এই ছেলেটাই তার পেটে লাথি মেরে বাড়ি ছাড়া করেছিল, আজ তাকেই বাঁচাবে মায়া। মায়া তো এমন না, তাকে যে আঘাত করে সেও তাকে পাল্টা আঘাত করে। তাজের বেলায় পারছে না, বিবেক বাঁধে মায়ার। তাজের অবস্থা বুঝতে পেরে তাকে পাল্টা আঘাত করা যায় না, বরং তার উপর দয়া দেখানো যায়। আর 4-5টা মানুষের মতো তো তার চলে না, কতই না কষ্টে তার এই বদ্ধ দেয়ালের মাঝে। সেখান থেকে কুচক্রীদের বুদ্ধি পেলে তো এমন করবেই। মাহমুদ সর্দারের আরেক কলিজার টুকরো, মানসিক অবস্থা যেমনই হোক এই সন্তানের বাবা হন তিনি, রাজের ভাই হয়। তার ক্ষতি মায়া করতে পারছে না। 2 হাত এগিয়ে তাজকে ধরলো মায়া, কষ্ট হলেও বলে, আমি তোমার ভাইয়ের বউ মায়া, তোমার ভাইয়ের মায়াবতী। ও, ওই মন্ত্রী ভাই যার চেহারা আমার সাথে মেলে। মায়া মাথা দোলালো, কষ্ট হচ্ছে খুব। সূর্যের তাপে চোখ মেলে রাখাও দুষ্কর। তাজ ভীত চাহনি দিয়ে বলে, আমাকে বাঁচাও মায়াবতী, আমার ভয় করছে খুব। মন্ত্রী ভাই আমাকে সবসময় বাঁচায়, আমি বিপদে পড়লেই বাঁচায় আমাকে। মায়া অনেক কষ্টে হাত ধরে আছে। সূর্যের তাপ আজকে মায়াকে লড়াই করতে আপত্তি জানাচ্ছে। রোদের তেজ মায়ার কপাল জুড়ে। মায়া ঘেমে গেলেও ছাড়ছে না তাজকে। মাহমুদ সর্দার দৌড়ে আসলেন রাজের কাছে। রাজ যেই তাকালো মাহমুদ সর্দারের মুখের দিকে, আটকে ওঠে সেই সাথে। রাজ প্রশ্ন করার আগেই মাহমুদ সর্দার বলেন, তাজকে কিডন্যাপ করেছে আরশাদের লোক, সেই সাথে মায়ার যারা রিক্সে আছে। রাজ বসা থেকে উঠে দাঁড়ালো। এমনিতেও ক্ষিপ্ত ছিল রাজ তার উপর। নিজের ভাই ও বউয়ের অবস্থা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না। পিয়াস ফোন বের করে দেখে মায়া ও জারার একাধিক কল মেসেজ এসেছে। সেই সাথে পিয়াস দৌড়ে গেল গাড়ির কাছে। সেই সাথে রাজ ও রিভলভার নিয়ে দ্রুত কদম ফেলতে থাকে। রাজের চোখে মুখে হিংস্রতা, তার মায়াবতী ও কলিজার টুকরো ভাই বিপদে। গাড়িতে উঠতে পিয়াস ড্রাইভ করছে। রাজ বাইরের দিকে চোখ রেখে মাহমুদ সরকারকে আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না বাবা, তোমার রক্তের গায়ে আঘাত আসতে দেব না। ওকে যেমন সুরক্ষিত রেখেছি ঠিক তেমনই রাখবো। কেউ পারবে না আমার ভাইয়ের ক্ষতি করতে। যদি করে তো সুরের বাচ্চাদের আমি পুরো পৃথিবী থেকে বিদায় করে দেব। মাহমুদ সর্দার রাজের বাহু ধরলেন, হাত কাঁপছে তার। প্রতিবন্ধী হলেও ছেলে তো তার। বাবা হয়ে ছেলের ক্ষতি মানতে নারাজ সে। রাজের চোখ লাল। এক হাত দিয়ে মাহমুদ সর্দারের হাত ধরে সান্ত্বনা দিল, কিন্তু মনে মনে নিজেই ভয় পাচ্ছে। এর মাঝে মাহমুদ সর্দারের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে হাতে নিতে আশাদের নাম্বার ভেসে উঠল। রাজ সেদিকেই চেয়ে আছে। চোয়াল শক্ত করে বাবার হাত থেকে ফোন নিয়ে কানে ধরতেই শুনতে পায় ওপাশ থেকে বিশ্রী হাসির সাথে বলা, কি ব্যাপার মাহমুদ সর্দার, কেমন লাগছে এক ছেলেকে উপরে ওঠাতে গিয়ে আরেক ছেলেকে হারাতে? হুম হুম অবশ্য ছেলের সাথে বৌমাকেও হারাতে চলেছিস। ভালো তোর ছেলেকে পদত্যাগ করতে বল। ও পদত্যাগ করলেই আমি আবারও জনগণের নয়নের মণি হয়ে উঠব, বুঝলি? আমার স্বার্থ সিদ্ধি হলেই তোর ছেলেরা সুখে থাকবে। শুনলাম তোর অসুস্থ ছেলে নাকি বউ পাগল। একটা ছেলে তো পুরোপুরি পাগল, আর একটা সুস্থ হয়েও যদি বউ পাগল হয় তাহলে তোর জীবনটা তো পাগল মানুষ করতে করতেই শেষ হয়ে যাবে। ওপাশ থেকে ওপেন থ্রেট আসলো। রাজ কঠিন কণ্ঠে বলে, আমার ভাই আমার মায়াবতীর গায়ে একটা দাগ লাগলে আমি তার কলিজা টেনে নেব, বলে দিলাম একদম। ও, তুই আছিস কলে? আরে মন্ত্রী তোর পাগল ভাই না হয় কোনো কাজের না, ও পারে গেলেও কষ্ট পাবি না, কিন্তু বউয়ের কিছু হলে বেঁচে থাকতে পারবি তো? আমি তো জেনে গেছি তোর দুর্বলতা। তোর জীবনে বড় দুটি দুর্বলতা আমার জানা। শত্রু হয়ে এগুলোই তো আমার কাজে লাগবে। তা না হলে কেমন শত্রু আমি তোর, বল বল। শত্রু শত্রু খেলো এখন আমি খেলিনি তোর সাথে। তবে আজ যখন দুর্বল হিসেবে আমার বউকে হাতিয়ার করতে যাচ্ছিস, তাহলে আমিও বা কেন থেমে থাকি? আল্লাহর কসম দিয়ে বলছি, আমার বউয়ের কাছে একটা আসর চিহ্ন দেখি আমি তোকে পুরো কবরস্থানের সাথে সাক্ষাৎ করিয়ে দেব। আরশাদ হাসলো, বিশ্রী হাসি দিল। ওসব কথা নাটক সিনেমায় অনেক বলেছে নায়কেরা। তুইও নায়ক সাজতে বলতেই পারিস। কাজের কাজ কিছুই করতে পারবি না, কারণ এবার আমি তোকে হারানোর জন্য একেবারে মোক্ষম খেলাটাই খেলেছি। খুব ভুল করেছিস, পস্তাবি বলে দিলাম। চিৎকার করে পা ধরে হাঁকার করলে উপায় পাবি না এই শাহমির রাজের কাছে। এই শাহমির রাজ ঠিক ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ যুদ্ধ তার সাথে চলতে থাকে, কিন্তু যুদ্ধে পরিবারকে টেনে আনলে শাহমির রাজ চুপ থাকে না রে। চল দেখি তুই আমার কোন বাল ছিঁড়তে পারিস। খট করে কল কাটলো আরশাদ। রাজের হুমকিতে সেও রেগে গেছে। ওদিকে কল করে জানালো, ওই মায়াকেও মেরে খাদে ফেলে দে। নিচে থাকা জলহস্তিগুলো ও দেহ আস্ত রাখবে না। আরশাদ এবার দাঁত কটমট করে হেসে দেয়। গভীর খাদের নিচে ঘন জঙ্গল, যেখানে জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে আছে কুমির। এই খাদ থেকে পড়লে কাউকে উদ্ধার করা সম্ভব না। কল কেটে এসব ভেবে হাসতে হাসতে বলে,
তুই এবার পুরোপুরি পাগল হবি রে সাহমির। কাঙ্ক্ষিত স্থানে এসে রাজের গাড়ি থামলো। সবার আগে মাহমুদ সর্দার কাঁপতে কাঁপতে বের হলেন। তারপর রাজ অপর পাশ থেকে দৌড়ে আসে। দুজনের সামনে আসতেই দেখতে পায় যারা ফাইট করছে, কিন্তু যারার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছে। যারার বাম হাতে গুলি লেগেছে, তবুও মেয়েটা কষ্ট করেও লড়াই করছে। তারেকের অবস্থা করুণ, ওকে মাটিতে শুইয়ে দিয়ে লাথি মারা হচ্ছে। আশরাত পরে আরো গ্যাং পাঠিয়েছিল, তারা এখন নিস্তেজ করে দিল মায়া ও জারার গ্যাংকে। রাজ সবার দিকে তাকিয়ে পিয়াসের উদ্দেশ্যে বলে, বীরকে কল করো, পুরো গ্যাং হাজির করো। ওই আরশাদকে তুলে ফ্যাক্টরি সিগারেট রুমে নিয়ে যাবে। পিয়াস ফোন বের করে কল করে বীরকে, জানালো আরো গ্যাং লাগবে। এদিকে রাজ ও মাহমুদ সর্দার চোখ এদিক ওদিক আওড়াচ্ছে। মায়া ও তাজ কোথায়? এদিক ওদিক তাকিয়েও কাউকে পেল না। চোখ কান খোলা রেখে সবার আড়ালে লুকিয়ে দুই দিকে চলে গেল রাজ ও মাহমুদ সর্দার। কিছু দূর যেতে রাজের কানে চিৎকার ভেসে আসে, তার ভাইয়ের চিৎকার। তার চিৎকার করে বলছে, ও আমার মন্ত্রী ভাইয়ের মায়াবতী, ওকে মারতে হয় না, ওকে মেরো না, ব্যথা পাবে খুব। আমাকে ছেড়ে দাও, বাঁচাও আমাকে তোমরা, আমার খুব ভয় করছে। আরো আরো কথা বলছে তাজ, সবকিছু এক নাগারে বলেই যাচ্ছে। তাজের চিৎকারের সাথে মায়ের আর্তনাদ ভেসে আসলো। রাজ শব্দের দিক নির্দেশনা অনুযায়ী এগুলো কিছু দূর এগুতে দেখতে পায় খাদে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে তাজকে। তাজকে ধরে আছে মায়া। মায়ার হাত দুটি তাজকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। হাঁপিয়ে উঠছে মায়া। রাজ দৌড়ে আসতে নাই ওদের দিকে, অমনি আশাদের লোক মায়ের হাতের উপর পা দিয়ে মুচকে দিল। লোকটার মুখে হাসি। মায়া ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে নিল। অনেক কষ্টে এক হাত ছাড়িয়ে কোমরের রিকের সেফটি পিন খুলে নিল। পরপর দুটো নিঃশ্বাস নিয়ে লোকটার পায়ের চামড়ার ভেতর দিয়ে জোরে ফুটিয়ে দিল। টান, এমন জোরে টান দিলেও যাতে করে এই চিকন সেফটি পিন দিয়ে লোকটার পায়ে জখম হয়, ব্যথায় দূরে সরে যায়। হলো তাই, লোকটা ব্যথায় সরে গেল। রাজ দৌড়ে আসতে নিলে ওর সামনেও 9 জন এসে হামলা করে। গায়ের শক্তি দিয়ে রাজ দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে। এদিকে আরেকটা লোক এসে মায়ের পিঠে ছুরি চালালো। মায়ের হাত ঢিলা হতে থাকে। তাজ পড়ে যেতে নেয়। মায়া চিৎকার করে উঠে। রাজ সেদিকে করুণ দৃষ্টিতে দেখছে। তাজ মিনতি করে বলছে, মন্ত্রী ভাই রাগ করবে, ওর মায়াবতীর গায়ে হাত তোলা নিষেধ। তুমি এমন করো না, তোমাদের মেরে ফেলবে মন্ত্রী ভাই, আমাকে ফেলে দিও না। রাজ অনেক কষ্টে পা দিয়ে একজনকে লাথি মারে, কিন্তু হাত দুটো দুজন ধরে রাখার কারণে ছাড়াতে পারল না নিজেকে। মায়ের পিঠে আবারও ছুরি চালানো হয়। রাজ চোখ বন্ধ করে নেয়। এই দৃশ্য সে বেঁচে থাকতে দেখতে পারবে না। এত নাম, এত সম্মান ও ক্ষমতা থাকতে তার বউ অসহায়ের মতো মার খাচ্ছে। এটাই কি তার দেখাচ্ছিল? কেই বা ভাবে ভাগ্য কিভাবে আমাদের বদলে দেয়। ক্ষমতা টাকা থাকলেই তো আর জীবন হাসি খুশি হয় না। যত ক্ষমতা তার তত শত্রু। মায়ারাজের জীবনটাও ঠিক তাই। এদের ক্ষমতার কারণে এদের পিছনে শত্রু লেগেই থাকে। মায়া আর পারছে না। ওর হাতের উপর এবার ছুরি চালানো হলো। মাথায় জোরে আঘাত করতে থাকে লোকগুলো। তাজ বুঝতে পারছে মায়ার হাত ঢিলা হয়ে আসছে। মাথা দুই দিকে নাড়িয়ে বলে, না না না, ছেড়ে দিও না আমার হাত। আমি ছোটবেলায় তোমাকে ইচ্ছে করে মারিনি, আমাকে মারতে বলেছিল। তোমাকে না বললে আমাকে চাবুকের আঘাত করতো, তাই মেরেছিলাম। মন্ত্রী ভাই শাস্তে বলতো আমাকে, তাই মেরেছিলাম। আমি জানি তুমি রেগে আছো ওই দিনের জন্য। মন্ত্রী ভাই আমাকে বলেছে তুমি আমাদের ঘৃণা করো, কিন্তু আমাদের মেরো না। তাজ মাঝের ঘটনা জানলেও বর্তমান ঘটনা জানে না। বেশিরভাগ সময় ভুলে গেলেও যখন মায়ের ছোটবেলার ছবি দেখানো হয় তখন একটু ঝাপসা মনে করতে পারে, কিন্তু মায়ের নাম মনে নেই। ও জানে এটা তার মন্ত্রী ভাইয়ের মায়াবতী। মায়াবতী যে এখন বউ হয়েছে এটাও তাদের অজানা। বর্তমানে মায়ের মনে রাজ বা তাজের জন্য অভিযোগ নেই, এটাও তাজের অজানা। এদিকে মায়া কোনো মতে বলে, আমি তোমার উপর রেগে নেই, আমি তোমায় বাঁচাতে এসেছি, তুমি ভয় পেও না। বলতে না বলতে আবারও মায়ের মাথায় একটা বাঁশ দিয়ে আঘাত দেয়। মায়া চিৎকার করে ছেড়ে দিল তাজের হাত। মায়ের মাথা কাজ করা বন্ধ করেছে। রোদের তাপ ও শরীরের জখম নিয়ে পুরোই দিশেহারা। কি হলো, মাথায় খেলছে না। হাত ফসকে একজন বেরিয়ে গেল, এটা মায়ের মস্তিষ্কে কাজ করা বন্ধ করেছে। তাজ চিৎকার করে নিচে পড়ে যেতে নিলেই মায়া হাত বাড়িয়ে তাজকে আবারও ধরতে নিচের দিকে ঝুঁকতে নেয়। কাজ হয় না এতে, উল্টো তাজের গলার লকেট মায়ের বৃদ্ধাঙ্গুলে লেগে ছিঁড়ে যায়। লকেটটা মায়ের আঙ্গুলে বেঁধে থাকে। তাজকে খুঁজে পাওয়া গেল না, হারিয়ে গেল কয়েক সেকেন্ডের মাঝে। খাদে পড়ে গেল নিমিষে। মায়া চিৎকার করে উঠে রাজের মাঝে শক্তি প্রয়োগ করে কয়েকজনকে সরিয়ে রিভলভার বের করে শুট করে যাকে সামনে পায় তাকে দৌড়ে আসতে নেয়। আবারও মায়ের মাথায় আঘাত করতে দেখে থমকে যায়, কিন্তু এবার হাতের রিভলভার থমকে থাকেনি। শুট করে দিল লোকটার মগজ বরাবর। মায়া অজ্ঞান হয়ে আছে, পিঠো হাত এমনকি মাথা দিয়েও রক্ত ঝরছে। মেয়েটা জানতেও পারল না আজ তার মা দেশে এসেছে। তার মাকে হারানোর যে কষ্ট, সেই কষ্ট আজ তার মন্ত্রীমশাই অবসান ঘটাতে চলেছিল। শাহানা পারভিন এখন কথা বলতে পারেন, তিনি বর্তমানে প্যারালাইজড। রাজবীর দেশে আসার পর দুজনে সারপ্রাইজ দেওয়ার জন্য সর্দার বাড়িতে আসতে নিলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে দেখে। গাড়ি থেকে নেমে শাহানা পারভিনকে দেখে রাজ এগিয়ে যায় সেদিকে, আর বীর যায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়া মায়াকে ধরতে। রাজ ওই রাতেই শাহানা পারভিনকে বাঁচানোর জন্য মাহমুদ সর্দারকে কল করতে নিলে শাহানা পারভিন বারণ করেন। আমি বেঁচে আছি জানলে বিপদ বাড়বে। মোহমাকে দেখে রেখো, ও তোমাকে ঘৃণা করে, খুব ঘৃণা করে, কারণ আসল সত্যিটা জানে না ও।
আমি নিজেই মাত্র জেনেছি। দেরি হয়ে গেল আমার। তুমি ওর সামনে যেও না। নিজেকে প্রতিষ্ঠিত করো আর মোহমাকে প্রতিষ্ঠিত হতে দিও। তোমাদের দাদু তোমাদের এক করে গেছেন। যেটা করলে মোহমায়ের ভালো হবে তুমি তাই করো। ওর সামনে এখন যেও না, বিপদ আরও বাড়বে। ওই সর্দার মহল মোহর জন্য বিপদ। তোমার মায়ের খুনি আছে, তাকে শাস্তি দেওয়ার আগে ফর্মুলা উদ্ধার করতে হবে, যেটা আমি মাত্রই। একটানা নিঃশ্বাস না নিয়ে বলে হাঁপাতে থাকেন। শাহানা পারভিনের হাঁপানি বেড়ে গেল। রাজ ওদের গাড়িতে উঠিয়ে নেয়। শাহানা পারভিন যখন পেটে ব্যথা অনুভব করেন অনেক কষ্টে অর্ধ কথায় স্থগিত রেখে দ্রুত করে জানান, আমার পেটের সন্তানকে বাঁচাও। আমার নিঃশ্বাস ত্যাগ হবার আগে ওকে আনার ব্যবস্থা করো। বলতে না বলতেই অজ্ঞান হলেন। অতিরিক্ত আঘাত লাগায় শাহানা পারভিন নিস্তেজ হয়েছেন। ওখান থেকে হাসপাতাল দূরে, তাই রাজ আশেপাশে একটা বাড়িতে এসে সাহায্য চায়। কয়েকজন মুখ ফেরালেও অবশেষে এক বৃদ্ধা সহায়তা করেন। সেখানে জন্ম নেয় মৌ। শাহানা পারভিন তলপেটে ব্যথা পান। মৌকে আনার পর বৃদ্ধা দেখলো শাহানা পারভিন ঘেমে ভিজে গেছে, অজ্ঞান হয়ে আছেন। হাত ঝাঁকা দিয়ে ডাক দিলেও সাড়া পেল না। রাজকে চিৎকার করে ডাকে, তোমার মায়ের অবস্থা ভালো না, ডাক্তার দেখাও, না হলে মারা যাবে। রাজ মৌকে কোলে নিয়ে রক্ত অবস্থায় চলে যায় গাড়িতে। দুদিন পর ডাক্তার জানায় তাদের দ্বারা চিকিৎসা করা সম্ভব না, কারণ তারা রোগ ধরতে পারছেন না। কয়েকটা হাসপাতাল এভাবে ফিরিয়ে দিতে শাহানা পারভিনকে বিদেশে নিয়ে যায় রাজ, তবে গোপন নামে, তাই কেউ জানতে পারেনি রাজ ওই সময় দেশে এসেছিল। সাথে বীর ছিল, এটাও কেউ জানতো না। বীরের বাবা মা পুরো পরিবার জানতো রাজ ও বীর ছুটিতে অন্য দেশে ট্যুরে গেছে, কারণ সারপ্রাইজ দেওয়ার ছিল। বীরকে মায়াবতীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল রাজ। লন্ডনে গিয়েও বীরের কাছে মায়ের প্রতি সকল ভালোবাসা অনুভূতি শেয়ার করত। এদিকে মায়া জ্ঞান ফেরার পর মাকে খুঁজতে থাকে। বীর বাইরে যায় মৌকে আনতে। রাজ মৌকে রেখে চলে যাবে শাহানা পারভিনকে নিয়ে, তাই বাড়িতে সবাইকে বিরক্ত করে দেয় মায়া। মা মা করে চিৎকার করে। সকাল থেকে রাত অবধি মুখে শুধু মা শব্দটাই লেগে থাকে। ভাঙচুর করে সেই সাথে। একজন মহিলা সার্ভেন্ট বিরক্ত হয়ে বলে, তোর মা মারা গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, এখন কান খাবি না আমাদের। মায়া চিৎকার করে মহিলাটির মাথার চুল খিচে ধরে মারে। বীর আসার আগে মায়া হাইপার হয়ে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। এসে আরেক সার্ভেন্ট থেকে এগুলো শুনে ওই সার্ভেন্টকে গার্ড দিয়ে চাবুকের আঘাত করিয়ে বের করে দেয়। রাজের থেকে শুনতে পায় শাহানা পারভিন কোমায় চলে গেছেন, যার ফলে রোগ সম্পর্কে ধারণা করা সম্ভব না। আপাতত নর্মাল ট্রিটমেন্ট চলবে, কিছুদিন পর পর টেস্ট ও নার্সের কেয়ার দিতে হবে। তাই শাহানা পারভিনের বেঁচে থাকার ব্যাপারটা ধামাচাপা রাখতে হবে। ওই সময় রাজ ও বীর যথেষ্ট স্বাবলম্বী ও ম্যাচিউর, তাই নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলায়। এদিকে আদ্র ও রুদ্র হারায় তাদের মাকে। বড় হয়ে রুদ্রের মস্তিষ্কে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে আর নেশা জাগলেও আদ্র সার্জেন্ট হয়ে ব্যস্ত থাকতো শাহানা পারভিনকে গোপন ট্রিটমেন্ট করাতে। এখন সফল হয়ে দেশে আনা হচ্ছে শাহানা পারভিনকে। সেই সাথে শাহানা পারভিনের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, যেটা ম্যাচ করেছে অনেক কষ্টে। আজ রাজ মায়াকে সবকিছু জানাতে চেয়েছিল, কিন্তু আজকেও তাদের ভাগ্য নতুন রূপে বদলে গেল। কি হবে পরবর্তীতে তাদের সাথে? মায়া কি পারবে ওর মাকে নিয়ে বাকিটা জীবন পার করতে? আর তাজ, সেও তো পড়ে গেল খাদে। তাকে তো হারিয়েই ফেললো। ওই খাদে একবার পড়ে গেলে তাকে পাওয়ার সম্ভাবনা 1%। ভয়ানক জলহস্তির কারণে আজ অব্দি কেউ বেঁচে ফিরতে পারেনি। রাজ নিচের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ভাই। মাহমুদ সর্দার পিছনে এসে দাঁড়ালেন। ওনার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে, ছেলেকে বাঁচাতে পারলেন না। বীরের গ্যাং এসে বাকিদের কুপকাত করে দিল, কিন্তু বড্ড দেরি করে ফেললো। যারা অজ্ঞান হয়ে পড়ে আছে, সেই সাথে তারেক। বীর এসে যারাকে কোলে করে গাড়িতে উঠিয়ে এগিয়ে গেল রাজের দিকে। রাজ হাঁটু গেড়ে বসে কান্না করে দিল। এখন তার মায়াবতীর জখমের থেকেও ভাইকে এক নিমিষে হারিয়ে ফেলার বিরহ বেশি, এটাই তো স্বাভাবিক। ভাই তার চোখের পলকে চোখ থেকে পালিয়ে গেল। নিজেকে বাঁচানোর জন্য সবার কাছে অনুরোধ করলো। কত কান্নাকাটি করে নিজেকে বাঁচানোর চেষ্টা, কোনো কিছুতেই কাজ হলো না। তাকে শয়তানগুলো ফেলেই দিল। মাহমুদ সর্দার পাথর হয়ে দেখছেন। একটু ঢুলে পড়তে নিলেই বীর হাত দিয়ে আগলে নেন। লোকটা আজ কান্না করছেন না। ছেলেকে পড়ে যেতে দেখে তিনিও পাথর হয়ে গেছেন। কিছু মহিলা গার্ড এসে মায়াকেও যারাকে নিয়ে গেল হাসপাতালে। এদিকে নিচের দিকে চোখ স্থির করে চেয়ে আছে রাজ ও মাহমুদ সর্দার। রাজের আহাজারি বেড়ে গেল। তাজকে বাঁচাতে পারলো না, চটফট করে কান্না করছে। বীর চেয়ে দেখছে। হাঁটুতে আর বুকে ধুলোবালি মিশে গেল, সেই সাথে মাটিতে থাকা মায়ার শরীরে রক্তগুলো লেগেছে রাজের সাদা পাঞ্জাবিতে। হাসপাতালে আজ 1 মাস হয়ে গেল ভর্তি আছে মায়া। চিকিৎসা চলছে, সেই সাথে ব্রেনে আঘাত লাগায় মায়ার ছটফটানি বাড়ছে। তার মন্ত্রীর প্রাণকে উদ্ধার করতে না পারার কষ্ট মায়ের মাঝে কম নেই, বরং সবার থেকেও বেশি। কারণ শেষ মুহূর্তে বাচ্চা সুলভ তাজকে মায়ায় হাত বাড়িয়ে দেয় বাঁচানোর জন্য। ফলাফল শূন্য হওয়ার কারণে মায়ের ব্রেনে দ্বিতীয়বার চাপ সৃষ্টি হয়, সেই সাথে মাথায় বাঁশের আঘাত। সেগুলোই বারবার মস্তিষ্কে চলাচল করছে। চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়া সত্ত্বেও মায়ের উপর প্রভাব ফেলছে না। স্কয়ার হাসপাতালে ভর্তি আছে। রাজ আসেনি প্রথম 1 সপ্তাহ। তাজকে খুঁজে চলেছে। মাহমুদ সর্দার চুপচাপ এক কোনায় বসে থাকেন।
মালিনী তেমন একটা পাত্তা দেয় না। সিয়া আসে, মায়াকে সেবা করে, আবার রাজকে দেখে কান্না করে দেয়। যারা এখন সুস্থ, বীর যারাকে নিয়ে নিজের বাংলোতে থাকে। সেই সাথে খোঁজ চালাচ্ছে আরশাদের। সেদিন তাজকে কিডন্যাপ করে আরশাদ বুঝেছিল তার জীবন ঝুঁকিতে কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়া জরুরি। এত কাঁচা খেলোয়াড় আরশাদ না। একদিকে পুরো সর্দার পরিবার বিপদের মুখে, আরেকদিকে আরশাদ গা ঢাকা দিল। তারেকে গোপনে সেবা করে মিলি। মৌ এখন রিস্ক সময় কাটাচ্ছে। পেট হালকা ভারী হয়ে উঠেছে। পিয়াস যথেষ্ট সময় ব্যয় করে মৌয়ের পিছনে। রাজ কিছুই বলে না, বরং সুযোগ করে দেয়। মায়ের প্রাণভোমরা মৌ, তাই পিয়াসের এদিক থেকে কপাল খুলে গেল। রুদ্র দিনরাত এক করে খোঁজ করছে তার হিয়া পাখির। খানবাড়ি মানে বীরের দাদু বাড়ি, আর রাজের নানা বাড়িতে গিয়ে হিয়াকে পায়নি রুদ্র। মালিনীর কাছে হিয়ার কথা জিজ্ঞাসা করলে একটাই কথা বলে, হিয়াকে আমি খান বাড়িতে রেখেছিলাম, ও এখন কোথায় আমি সত্যিই জানি না। রুদ্র তখন উপর মহল থেকে হিয়ার নিখোঁজের জন্য একটা অ্যাপ্লাই করে। তারপর সেদিকে তদন্ত চালানো হচ্ছে। কেউই হাত পা গুটিয়ে বসে নেই। আদ্র আছে হার্ট ট্রান্সপ্লান্টের সুযোগে। এই পুরো মুহূর্ত দেখে মজা নিচ্ছে সোনালি। সে তো চায় সর্দার মহলের প্রত্যেকে এভাবে অচল হয়ে পড়ুক। একটা সুযোগ খুঁজছিল সোনালি এতদিন। মিহিরের ঘরে এসে বসেছে মাত্র। মিহির এখনো মায়াকে নিয়ে তদন্ত চালাচ্ছে। মায়ের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এদিকে রুবি এখনো মোহনা সেজে সর্দার বাড়িতে পড়ে আছে। মিহিরের সামনে গেলে রুবি তিক্ত বাণী ছুটছে। বিশেষ করে কিছুদিন আগে রুবির একটা মিসক্যারেজ হয়। বিয়ে ছাড়া বাচ্চা, বিশ্রী লাগে এসব শুনতে। রুবি পাপ করেছে, মিহিরের প্রেমে পড়ে তার প্রেমে অতিমাত্রায় প্রভাবিত হয়ে পাপ করেছে। এক হাতে তালি বাজে না। রুবির এই কাজটাও রুবির ইচ্ছাকৃত ছিল। যতই সে মিহিরকে অন্ধবিশ্বাস করুক, মিহিরকে হারানোর ভয় হোক না কেন, মিহিরের সাথে বিয়ের আগে এই সম্পর্ক তার করা উচিত হয়নি। নিজের শরীরকে মূল্যহীন করে দিলে তার প্রতিদান তো দিতেই হবে। রুবিকেও দিতে হয়েছে। সেদিনের পর থেকে মিহিরের প্রতি ঘৃণা রুবির। ভাগ্য ভালো এই সময়টা রুবি শিবচরে থাকে না। থাকলে বাবা মায়ের সম্মুখে পরিস্থিতি ঘটলে মুখ লুকানোর জায়গা পেত না রুবি। বাচ্চা নষ্ট হবার ব্যাপারটা শুধু তিনজন জানে, সোনালি, মিহির আর রুবি। ঘরের এক কোনায় হাত ভাঁজ করে অন্য মুখে রুবি দাঁড়িয়ে আছে। সোনালি কিছুক্ষণ দুজনকে দেখে বলে ওঠে, শোনো মোহনা, ওটা তোমার অজানা কারণে ভুল হয়েছিল, আর আমার তো এতে আপত্তি নেই। তুমি আর মিহির তো বায়োলজিক্যাল না। মিহির ভুল করেছে তোমাকে হার্ট করে, আমি ওকে পানিশমেন্ট দিব। রুবি ফিচেল হেসে বলে, আমাকে কি ছোট বাচ্চা মনে হয় আপনার? একটা চকলেট দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিজের করে নেওয়ার মতো সস্তা মেয়ে মনে হয়? অবশ্য আপনার ছেলে তো আমাকে একই ট্রিক্স দিয়ে নিজের ফাঁদে ফেলেছিল, তার জন্য পস্তাতে হলো আমাকে। আর কত এই চাল চালবেন বলবেন? আমি এবার নিজের কাজে ফিরতে চাই। আপনাদের এই নোংরা খেলা আমার আর ভালো লাগে না। মিহির এবার উচ্চস্বরে বলে ওঠে, এক্স্যাক্টলি মম, এই মেয়েটার না মনে আছে তার অতীত, আর না এই মেয়েটা আমাদের কোনো কাজের। পুরোই বাবার মতো বেস্ট। ওকে বের করে দাও বাড়ি থেকে, ও কোনো কাজেরই না। রুবি এবার একটু ভয় পেল। এই বাড়ি থেকে বের করে দিলে মায়ের কাছে কি জবাব দিবে রুবি? মায়ের অনুমতি ব্যতীত রুবি এক পা সরাতে পারবে না। এদের মা ছেলের মাঝে থেকে যে সমস্ত ইনফরমেশন রুবি পায় সব তো মায়াকে জানায়। এখন তো আরও জানাতে চায় রুবি। এই মিহিরের জঘন্য অবস্থা নিজে চোখে দেখতে চায়। তাই বুদ্ধি খাটিয়ে বলে, যাব তো আমি বটেই, তবে আমার পরিচয় যখন পেয়ে গেছি তখন আমার ভাগের অংশ নিয়েই যাব। এই সর্দার মহলের অর্ধেক প্রপার্টি মহসিন সর্দার তার মায়াবতীর নামে লিখেছে। কিছু মনে না থাকলেও বাবার থেকে এগুলো খুব ভালো করে জানি আমি। দাদুর একটা ইচ্ছা পূরণ না হলেও আর একটা ইচ্ছা পূরণ হবে। আমার মন্ত্রীকে দরকার নেই, সম্পত্তি পেলেই হবে। শুধু সম্পত্তি না, আমি তো আমার বাবার ব্যবসার হাল ধরবো ভাবছি, কারণ আমি তো তার একমাত্র মেয়ে। এই মিহির তো বায়োলজিক্যাল না। সোনালি এই শুকনো ঢোক গিলে বলে, তুমি কিভাবে জানলে? আপনি কি মনে করেন নিজেকে? ইঙ্গিতে শুধু বায়োলজিক্যাল বলতে মায়ের ডিএনএ ম্যাচ করে না, এটাই বুঝিয়ে দেন আর আমি বুঝে গেলাম। আমি খুব ভালো করেই জানি মিহিরের শরীরে শুধু শাহানা পারভিন না, মোহন সর্দারের রক্তও নেই। মিহির আপনার অবৈধ সন্তান ঠিকই, কিন্তু সর্দার বংশের না। প্রমাণ কি তোমার কাছে? মিহিরের কথা শুনে রুবি স্মিত হেসে বলে, তোমাদের ডিএনএ টেস্ট করালেই তো প্রমাণ আসবে, যদিও আমি জেনেছি তোমাদের গোপন কথা শুনেই। সোনালি হালকা হাসি দেখিয়ে রুবির কাঁধে হাত রেখে বলে, তুমি তো তোমার বাবার সম্পত্তি চাও, তাই না?
রুবি মাথা উপর নিচ করে। সোনালী মিহিরকে ইঙ্গিতে চুপ করে থাকতে বলে। রুবির উদ্দেশ্যে বলে, তোমার বাবা তো তার সম্পত্তি রাজকে দিয়ে দিয়েছে, রাজের কাছে বিক্রি করেছে। ওই যে ব্যবসা, ওটার জন্যই এখন এই মহলে আমরা আছি শুধু সর্দার পদবি আছে বলেই। সব কিছু দেখতে গেলে সম্পত্তির মালিক এখন একজন, শাহমীর রাজ সর্দার, যার সম্পত্তির অধিকার এখন তার বউয়ের ও ভবিষ্যৎ বাচ্চা না আসলেও শাহমীর রাজের বউ কিন্তু এসেছে। দুর্ভাগ্যবশত মোহনা নামক মায়া নামক মায়াবতী। ওই রাজের মায়াবতী তো তুমি নও, এখন মায়াবতী তো ওই মায়া। তাহলে তোমার সম্পত্তি পেতে হলে কি করা উচিত বলো তো? কি করা উচিত আমার? মায়াকে তোমার রাস্তা থেকে সরানো, তবেই না সম্পত্তি পাবে। ভ্রুকুটি করে রুবি বলে, কিভাবে? মায়ের জায়গা মোহনা নেবে। রাজকে মোহনা বিয়ে করলে সম্পত্তি সব মোহনা পাবে, তখন তুমি তোমার অধিকার পেলে আর কি। এর মানে আমাকে মায়ার এগেন্সে যেতে হবে? হ্যাঁ। রুবি উল্টো দিকে ফিরে শুকনো ঢোক গিলছে। এ কোন ফ্যাসাদে পড়ল সে? মায়ার হয়ে কাজ করতে এসে মায়ের বিরুদ্ধে যেতে হবে? মায়ের অগ্নিরূপের কথা ভাবলে এখনো গা কাঁপছে, তাও বর্তমানে সামাল দিতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।